সংবিধান সংশোধনের জন্য প্রস্তাবিত বিশেষ সংসদীয় কমিটিতে থাকবে না বিরোধী দলীয় জোট। তারা চাইছে সংবিধান সংস্কার। দলটি এরই মধ্যে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এদিকে আইনি বিষয় বিবেচনার সাপেক্ষে আলোচনা ও বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধনের পক্ষে কথা বলেন সরকার দলীয় চিফ হুইপ। বিশেষ কমিটি করতে চাই, যেটা সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন করতে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনেই আনুষ্ঠানিক প্রস্তাব দেয় সরকার দলীয় জোট। সিদ্ধান্ত হয় 17 সদস্যের কমিটিতে থাকবেন সরকার দলীয় জোটের 12 ও বিরোধী দলীয় জোট থেকে 5 জন। আমরা চেয়েছি রিফর্ম, আর এখানে হচ্ছে আপনার অ্যামেন্ডমেন্ট। তবে তাৎক্ষণিকভাবে বিরোধী জোটের পক্ষ থেকে কারও নাম দেওয়া হয়নি। আটকে যায় বিশেষ কমিটি গঠন। বিষয়টি নিয়ে সংসদ অধিবেশনে দুই জোটের নেতারা পাল্টাপাল্টি যুক্তিও তুলে ধরেন। আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, জামায়াত বলছে সংবিধান সংশোধন নয়, সংস্কারের পক্ষে তাদের অবস্থান। সংস্কার প্রক্রিয়া জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে জড়িত বলেও দাবি দলটির। এতে সমর্থন আছে এনসিপিরও। সংবিধান সংস্কার কমিটি করে নেয়, সরকার করছে সংবিধান সংশোধন কমিটি। এখানেই বিরাট একটা পার্থক্য আছে। আমরা সংশোধন কমিটিতে গেলে সংস্কারের ব্যাপারে যে একটা বিরাট বিষয় রয়ে গেছে, এটা ডার্কে চলে যাবে। যতগুলো সাংবিধানিক সংকট তৈরি করা হয়েছে, যতগুলো অন্যায় হয়েছে, আপনি একটি কথাও সংবিধানের বাইরে গিয়ে বলা আসলে অসম্ভব। কারণ শেখ হাসিনা সাংবিধানিক ভাবেই বাংলাদেশে স্বৈরাচার কায়েম করেছে। তবে আলোচনার মাধ্যমেই বিষয়টির সমাধান হবে বলে জানান সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। আমি মনে করি এটা কোনো সমস্যা না, এটা খুব শীঘ্রই সমাধান হবে। আমি মনে করি, আমি বিশ্বাস করি না। এই সংবিধান সংশোধনই হবে। সংশোধনের একটা কমিটি আমরা প্রপোজ করেছি। হোপফুলি তারা এটা অ্যাকসেপ্ট করবেন এবং তারা খুব নেক্সট বাজেট সেশনে তারা সংবিধান সংশোধন করার জন্য কমিটির লোকজন নাম দিলে আমরা বসবো। বিভিন্ন বিষয়ে বিরোধী দলের সঙ্গে ঐক্যের ভিত্তিতেই দেশ গড়ার প্রত্যাশার কথাও জানান তিনি। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পৌনে 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর তেজগাঁওয়ে বিজয় সরণি মোড়ে কলমিলতা কাঁচাবাজারের আগুন। ভোরের এই আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শতাধিক ব্যবসায়ী। ফায়ার সার্ভিস জানান, কলমিলতা মার্কেটে আগুন লাগার খবর আসে 5টা 14 মিনিটে। ঘটনাস্থলে আসে 5টা 20 মিনিটে। একে একে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি 4টা 55 মিনিটে আগুন লাগলেও আসতে দেরি করেছে ফায়ার সার্ভিস। আগুনে মুদি দোকান, সবজি দোকান, ইলেকট্রনিক্স দোকান সহ শতাধিক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঈদকে সামনে রেখে অতিরিক্ত পণ্য দোকানে তুলেছিলেন ব্যবসায়ীরা। তবে এখনও আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। ফজরের পরে আমার ফোন দিছে যে বাজারে আগুন লাগছে, আমার বাসা এইখানে। সাথে সাথে ও চলে আসছে, পরে আমার ফোন দিতেছে, কিছুই নাই বাজারে। আমি আসি দেখি তা ধাও ধাও করে আগুন চলতেছে। কিচ্ছু নাই, আগুনটা লাগছে এখান থেকে আগুন লাগার পরে পুরো সব জায়গায় 4টা 55 আগুনটা লাগছে। সমস্ত তাদের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আসলে তাদের ভাগ্যটাই পুড়ে গেছে। কলমিলতা বাজারের পাশে কিওর স্পেশালাইজড হসপিটাল ছিল, সেখানেও ফায়ার ফাইটার এবং স্থানীয় জনতার সহায়তায় আমরা ফায়ারটা যাতে ওই এলাকায় না যায় এবং আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হই। 7টার সময় ফায়ার নিয়ন্ত্রণে এসেছে। ফায়ারটি নির্বাপনে একটু সময় লাগবে। আগুন আর বাড়ার কোনো সম্ভাবনা নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো অ্যাসেস করা সম্ভব হয় নাই। আমরা এখনো ফায়ার ফাইটিং নিয়ে কাজ করছি। সূত্রপাতের বিষয় এবং ক্ষয়ক্ষতির বিষয়টি পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জানানো যাবে। রাজধানীর তেজগাঁওয়ে বিজয় সরণি মোড়ে কলমিলতা কাঁচাবাজারের আগুন নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহিমা হোসেন। মাহিমা, আগুনে বাজারের দোকানের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি জানতে পেরেছেন কিনা, ব্যবসায়ীরা কি বলছেন, আর সার্বিকভাবে আসলে সর্বশেষ পরিস্থিতি একটু তুলে ধরবেন। আমি কিন্তু এই মুহূর্তে তেজগাঁও যে কলমিলতা মার্কেটটি রয়েছে, কাঁচাবাজারটি রয়েছে, আমি কিন্তু ঠিক সেখানেই রয়েছে। এবং আপনি যে খবরটিতে যেমন বলা হচ্ছিল আসলে যে এখানে যে ভোর নাগাদ যে আগুনটি লাগে, সে কিন্তু 2.5 ঘন্টার যে প্রয়াসে কিন্তু সেই আগুনটা নেভে। তবে এখন
এখন আমি যে এখানে রয়েছি, যে ফলো আপ যদি সে সম্পর্কে যদি আমি আপনাদের একটু জানাই, আগুন নিভে যাওয়ার পরেও কিন্তু এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথেই মূলত আমি কথা বলার চেষ্টা করেছি, যেহেতু সামনে যে ঈদ রয়েছে, ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু তারা বেশ কয়েক লক্ষ টাকার মালই কিন্তু তারা ভিতরে তাদের যে দোকানগুলো রয়েছে সে দোকানে কিন্তু তারা সে মালগুলো নিয়ে এসেছিলেন, এবং সেক্ষেত্রে যেমন তারা বলছেন আসলে যে তাদের অনেক টাকা কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে, এবং অনেক কিন্তু বলছেন তাদের কয়েক লক্ষ টাকার কিন্তু এখানে ক্ষয়ক্ষতি হয়েছে। তেমনই একজন ব্যবসায়ীর সাথে যখন কথা বলছিলাম, তিনি বলছেন তার কিন্তু এখানে যে মুরগির বা মাংসের যে দোকানগুলো রয়েছে তার অনেকগুলো মুরগি কিন্তু পুড়ে গেছে আগুনের ঘটনায়, কিন্তু তার যে মুরগিগুলো রয়েছে সে মুরগিগুলো কিন্তু মারা গিয়েছে। ফলে যেমন তার ক্ষয়ক্ষতি হয়েছে, একই সাথে কিন্তু এই যে কলমিলতা যে মার্কেটে রয়েছে তার দুতলায় কিন্তু ইলেকট্রনিক্সেরও দোকান রয়েছে, এবং সেক্ষেত্রে অনেকে যেটা বলছে যে তাদের যে গোডাউনগুলো রয়েছে একটি যে দিক রয়েছে সেদিকে আগুন তীব্র না হলেও কিন্তু যে সাইড তাদের যে গোডাউনটি রয়েছে অর্থাৎ ইলেকট্রনিক্সের দোকানে, সেই গোডাউন কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গেছে এই আগুনের ঘটনায়। এবং আসলে যেহেতু ঈদ রয়েছে সামনে, এই ঈদকে ঘিরেই কিন্তু সকলে অনেক যে কাঁচা বাজারগুলো রয়েছে, মালামাল রয়েছে, সবকিছু আনা হয়েছিল। ফলে যে ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটি কিন্তু তারা যেমনটি বলছেন, আসলে ব্যবসায়ীদের যে আনুমানিক তারা যে কথাটা বলছে সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি পরিমাণে কিন্তু তাদের ক্ষয়ক্ষতি হয়েছে। এবং সকালে কিন্তু যে এই আগুনের ঘটনার পরে এখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে ব্রিফিংটা হয়েছে, সেই ব্রিফিং কিন্তু এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির যে পুরো পরিমাণ সেটি কিন্তু জানানো হয়নি, এবং একই সাথে যে কারণটি কিন্তু এখন পর্যন্ত জানা না গেল, আগুনের যে মূল কারণ সেটি কিন্তু জানা না গেলেও কিন্তু একটি স্বস্তির বিষয় রয়েছে যে হতাহতের ঘটনা ঘটেনি, কিন্তু যে শঙ্কার বিষয়টি রয়েছে সেটি তো যেমন আমি বলছিলাম, শঙ্কার বিষয়টি হলো যে অনেক টাকারই কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে, এবং অনেক ব্যবসায়ীদের যত রকমের পণ্য ছিল, মালামাল ছিল, সবই কিন্তু এই আগুনের ঘটনায় প্রায় নষ্ট হয়ে গিয়েছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত যে কলমিলতা যে মার্কেটের যে আগুনের ঘটনা যে নিয়ন্ত্রণে আসার পরের যে ফলো অথবা যে সার্বিক পরিস্থিতি সেটি কিন্তু আপনাদের জানাচ্ছিলাম। তেজগাঁর কলমিলতা কাঁচাবাজার থেকে অগ্নিকাণ্ডের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মাহেমা হোসেন। নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলনের জেরে অচল হয়ে পড়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট। বন্ধ রয়েছে প্রতিষ্ঠানের দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম। সোমবার সকালেও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে ব্লকেট কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এই সময় কর্মকর্তা কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে তাদেরকে বাধা দেওয়া হয়, ফলে স্থবির হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বহিরাগত কাউকে না এনে অভ্যন্তরীণ যোগ্য শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগের দাবি শিক্ষার্থীদের। এর আগে রোববার থেকে সংঘর্ষে পুলিশ সদস্য সহ অন্তত 15 জন আহত হন। সরকারি কাজে বাধা দেওয়ায় অজ্ঞাত 250 জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এ নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবুল হাসান। হাসান, আজকে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? যে শিক্ষার্থীদের যে পাল্টাপাল্টি অবস্থান ছিল, সংঘর্ষ ছিল, ব্লকেট কর্মসূচিও করেছেন, সবকিছু মিলে আজকে পরিস্থিতি কেমন দেখছেন একটু জানাবেন। দেখুন, সকাল থেকে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ আমরা দেখেছি যে গতকালের তুলনায় অনেকটাই শান্ত রয়েছে, এবং মূল ফটক দিয়ে কর্মকর্তা কর্মচারীরা প্রবেশ করেছেন এবং তারা তাদের যে নির্ধারিত অফিস সেখানে যাচ্ছেন। তবে আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে তাদের যে 3 দফা দাবি, সেই দাবি আদায়ের লক্ষ্যে সকাল 10:30 থেকে আজকে তাদের ব্লকেট কর্মসূচি শুরু হবে, এবং সেই আন্দোলন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা চালিয়ে যাবেন বলে শিক্ষার্থীরা বলছেন। এবং শিক্ষার্থীরা বলছেন যে ভিসি নিয়োগকে কেন্দ্র করে এই বিশ্ববিদ্যালয়ে জটিলতা সৃষ্টি হয়েছে, সেই নতুন ভিসিকে তারা আসলে চাচ্ছেন না। তারা বলছেন যে এখানে ডুয়েট থেকেই যে শিক্ষক রয়েছেন তাদের মধ্যে থেকে যে কাউকে ভিসি হিসেবে তারা পেতে চান, এবং সেই লক্ষ্যে তারা আন্দোলন
চালিয়ে যাচ্ছেন। আপনাকে বলে রাখি যে এর মধ্যে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল এবং এখানে যারা ছাত্রদল সমর্থিত শিক্ষার্থী রয়েছে তাদের সঙ্গে কিন্তু পাল্টাপাল্টি সংঘর্ষ হয় এবং এখানে পুলিশসহ 15 জন আহত। ছাত্রদল গতকাল সংবাদ সম্মেলন করে যেটি বলছেন যে এই ঘটনার জন্য শিবির দায়ী এবং শিবির সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এখানে বিশ্ববিদ্যালয় এই আন্দোলন হচ্ছে এবং যে ঘটনা সেটি তারা। গাজীপুর থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল হাসান। স্বৈরশাসন আমলে রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয়ে লুট হয়েছে 602 কোটি টাকা। গণঅভ্যুত্থানের পরে স্কুলের অনেক নথিপত্র গায়েবও করা হয়, যার বেশিরভাগ এর সাথে জড়িত আওয়ামী লীগ নেতা কামাল মজুমদার। অবৈধভাবে নিয়োগ দেওয়া হয় 662 জন শিক্ষককে। এর মধ্যে 74 জনের কোনো নিবন্ধনই নেই। শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। মণিপুর উচ্চ বিদ্যালয়ে 29,000 শিক্ষার্থী লেখাপড়া করে। এই বিদ্যালয়ে 2009 সাল থেকে সভাপতি হিসেবে ছিলেন আওয়ামী লীগ নেতা কামাল আহমেদ মজুমদার ও তার পরিবারের সদস্যরা। স্বৈর শাসনের 15.5 বছরে ক্ষমতার প্রভাব খাটিয়ে এই স্কুলে ব্যাপক অনিয়ম করেছেন কামাল মজুমদার। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তদন্ত রিপোর্ট অনুযায়ী 8টি বহুতল ভবন নির্মাণ ও উন্নয়ন খাতে 436 কোটি, একাডেমিক ও নগদ ভাতায় 87 কোটি 84 লাখ, ভ্যাট আয়কর ফাঁকিতে 36 কোটি 75 লাখ এবং মুদ্রণ ছাপানোর নামে 11 কোটি 43 লাখ টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে। একটা ব্যবসা প্রতিষ্ঠানে রূপান্তরের প্রচেষ্টা শুরু হয়, তারই ধারাবাহিকতায় বর্তমানে মণিপুর স্কুল একটা খুবই খারাপ অবস্থাতে নিপতিত হয়েছে এবং এখানে যে আর্থিক অবস্থাপনা, দুর্নীতি। তদন্ত প্রতিবেদন অনুযায়ী গত 16 বছরে অবৈধভাবে নিয়োগ দেয়া হয় 662 শিক্ষক কর্মচারীকে। এমনকি 74 জনের নেই শিক্ষক নিবন্ধন সনদ। এসব নিয়োগে ছিল না কোনো বিজ্ঞপ্তি। শিক্ষা প্রতিষ্ঠানে সরকার যে টিউশন ফি নীতিমেলা করেছে সেই নীতিমেলা বাস্তবায়ন করে না। তারা বিভিন্ন খাত দেখে গার্জিয়ানদের পকেট কাটে এবং হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করে। স্কুল কর্তৃপক্ষ বলছে নিয়োগের বিষয়ে মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেবে সেটি মানা হবে। আমরা মন্ত্রণালয়ে এগুলি পাঠাবো, ওনারা ডিসিশন নেবেন, আমাদের কিছু করার নাই। এত টিচার কি, এত অনিয়ম, এত কর্মচারী, যেটা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। এই স্কুলের 5টি শাখা রয়েছে, যা 4টিরই কোনো অনুমোদন নাই। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পশুর হাটে দালালের দৌরাত্ম্য সহ নানা ঝামেলা এড়াতে এবার খামার থেকে পশু কিনছেন অনেকে। কোরবানির বাজার ধরতে গরু ছাগলের পাশাপাশি অনেক খামারে পালন হয়েছে উট, দুম্বা ও মহিষ। আর বড় আকারের গরু বিক্রির জন্য ঢাকার হাটগুলো চালুর অপেক্ষায় খামারিরা। কোরবানির ঈদ সামনে রেখে ধীরে ধীরে জমে উঠেছে বিভিন্ন জেলার পশুর হাট। খামারে পশুপালনে ব্যস্ত খামারিরা। সাতক্ষীরায় ছোট বড় প্রায় 13,000 খামারে কোরবানির পশুপালন হয়েছে। গত কয়েক মাসে গোখাদ্যের দাম বাড়ায় পশুপালনে খরচও বেড়েছে। তবে ভারত থেকে গরু না আসায় এবছর ভালো দাম পাওয়ার আশা খামারিদের। বেশি গরুর দামও যদি আমরা না পাই তাহলে আমরা খামারিতে লসগ্রস্ত হবই। ভারত থেকে গরু না আসে তাহলে আমাদের বাংলাদেশের খামারিরা বেশি যাবে, আমরা ভালো দাম পাবো। ঢাকার হাটে পশু বিক্রির প্রস্তুতি নিয়েছেন মেহেরপুরের খামারিরা। স্থানীয় বাজারে বড় আকারের পশুর চাহিদা কম থাকলেও ঢাকার হাটে ভালো দামের আশা তাদের। স্থানীয় হাটে যদি ভালো দাম না পাই তো ট্রাকে করে গরু ঢাকায় নিয়ে বিক্রি করে। যশোরে গরু ছাগলের পাশাপাশি উট, দুম্বা ও মহিষ পালন করেছেন খামারিরা। পশুর হাটে দালাল সহ নানা ঝামেলা এড়াতে অনেকেই আগে ভাগে খামার থেকে গরু ছাগল কিনেছেন। গরুটা কিনে যায় রাখবো, শহরে সে পরিস্থিতি নাই। সেই ক্ষেত্রে আমি সিদ্ধান্ত নিয়ে আর কি গরু কিনলাম, যেই খামার থেকে কিনলাম ওইখানে রাখছি, ঠিক ঈদের আগের দিন ওরা আমার গরু পৌঁছায় দেবে। পশুর মাংস নিরাপদ রাখতে জেলার খামারিরা প্রাকৃতিক পদ্ধতিতেই লালন পালন করছেন, জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। আমরা সেসব খামারিদেরকে পরামর্শ দিয়েছি শুধু দাদার খাদ্যের উপর নির্ভরশীল করলে হবে না, যেন তারা কাছাকাছি দিয়ে গরুটি হৃষ্টপুষ্ট করেন। কাছাকাছি দিয়েই গরু হৃষ্টপুষ্ট করলে খাবারের দাম কম পড়ে এবং গরুর খরচ কিন্তু অনেকাংশে কমে যায়। মাদারীপুরে কোরবানি উপলক্ষে 70,000 গবাদি পশু প্রস্তুত রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের অনেক খামারেই আগেভাগে বিক্রি হচ্ছে কোরবানির পশু। প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে জেলার চাহিদার চেয়ে 30% বেশি পশু প্রস্তুত রয়েছে। লালন পালন খরচ বেশি বেড়ে গেছে, কারণ হচ্ছে যে সবচেয়ে বড় কথা হলো খাদ্যের দাম। নীলফামারীতেও হাটের ঝামেলা এড়াতে খামার থেকে গরু কিনছেন অনেক ক্রেতা।
দেখে শুনে ভালো মানের গরু কিনতে খামারেই বেশি সুবিধা বলছেন তারা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ড্রেনেজ লাইনের সংস্কার কাজের কারণে রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড়ের রাস্তায় যান চলাচল হচ্ছে এক লেনে, ফলে প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে প্রায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। কর্তৃপক্ষ জানিয়েছে ঈদের আগে এই সংস্কার কাজ শেষ হওয়ার সম্ভাবনা নেই। রাজধানীর অন্যতম প্রবেশ পথটির পাশেই গাবতলীর গরুর হাট, ফলে ঈদের সময় নগরবাসীর ভোগান্তি তীব্র হওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। মিরপুরের টেকনিক্যাল মোড় সড়কপথে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগের অন্যতম রাস্তা এটি। প্রতিদিন লাখো মানুষের চলাচল। এখানেই ড্রেনেজ লাইন সংস্কার করতে গিয়ে রাস্তা কেটে শুরু করা হয়েছে। যানবাহন চলছে মাত্র একটি লেনে। ফলে মিরপুর 1 থেকে গাবতলী বাস টার্মিনাল পর্যন্ত 2.7 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে সাধারণ সময়ে যেখানে লাগে 10 থেকে 15 মিনিট, এখন সেই পথ পাড়ি দিতেই লাগছে 2 থেকে 3 ঘন্টা। এদিক দিয়ে হোন্ডা বা গাড়ি চলাচলের জন্য হেঁটে যাইতে পারতেছিলাম না, তো এদিক দিয়ে যাচ্ছি। আর হচ্ছে এই রাস্তার ভোগান্তির জন্য, এই কাটাকাটির জন্য কাদায় দেবে গেছে একবারে। প্রচণ্ড কষ্ট, আমাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে। এখন যানজট তো রাস্তাটা ছাড়িয়ে দেওয়ার দরকার। স্থানীয়দের অভিযোগ, দিনের বেলায় সংস্কার কাজ চলায় যানজট বেশি হচ্ছে। রাত্রবেলা ঢুকলে এই 1 নম্বরের থেকে জাম ঠেলা লাগে, দিনের বেলা ঢুকলে এই আনসার ক্যাম্পের ঠেলা লাগে। এইটুক কাটার কারণে মনে করে জীবন অতিষ্ঠ। জাম ছাড়েই না, বুঝছেন, খুব সমস্যা। সকাল থেকে শুরু করে দুপুরেও বিকালেও সমস্যা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে, নগরীর জলবদ্ধতা কমাতে হাতে নেওয়া এই প্রকল্পের কাজ শেষ হতে লাগতে পারে আরও 3 মাস। এটা আশা করছি আগামী 2-1 মধ্যেই এটা ঠিক হয়ে যাবে। অলরেডি আমরা নির্দেশনা দিয়েছি যে আমরা ওয়ারিং ক্রসিং করে এটাকে আমরা ঠিক করে ফেলবো, যাতে গাড়ি আগের মতো স্বাভাবিকভাবে চলাচল করতে পারে। অলরেডি নির্দেশ দেওয়া হয়ে গেছে। একই অবস্থা মিরপুর 10 গোল চত্বরেও। খোঁড়াখুড়ির ফলে সংকুচিত সড়কের কারণে প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ইমরান হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা থেকে উত্তরাঞ্চলে ঈদযাত্রায় দুশ্চিন্তার কারণ ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক। কয়েক দফা সময় বাড়িয়েও শেষ হয়নি নির্মাণ কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে ধীর গতিতে দুর্ভোগ বলছেন চালক ও যাত্রীরা। ঈদে তা আরও ভয়াবহ রূপ নেয়ার শঙ্কা তাদের। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নজরদারি বাড়ানো সহ ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ ও সেতু বিভাগের। গাজীপুরের ভোগড়া থেকে এলেঙ্গা পর্যন্ত 4 লেনে নির্বিঘ্নে গাড়ি চললেও বিপত্তি এরপরেই শুরু। ফ্লাইওভারের কাজ চলায় এ অংশে সংকীর্ণ হয়ে পড়েছে মহাসড়ক। এতে প্রতিনিয়তই তৈরি হচ্ছে যানবাহনের জট। ঈদযাত্রায় যানবাহন কয়েক গুণ বেড়ে গেলে তীব্র যানজটের শঙ্কায় চালকরা। এছাড়া এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13.5 কিলোমিটার রাস্তার কাজ চলছে। এজন্য সেখানেও পড়তে হচ্ছে ভোগান্তিতে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজের ধীরগতিতে দুর্ভোগ বলছেন চালকরা। যানজট বেজে থাকে, বারবার রাস্তা ভালো আসি মানে এলাকা যা জাম্প পড়ে থাকি, কষ্ট না। আমরা দেখতেছি সে কাজগুলো ওভাবেই চলতেছে, ধীরগতিতে কাজ। কারণ ঠিকমতো কাজ করলে আমরা আরো আগে এলে ক্লিয়ার হয়ে যেত সামনে একটা। তবে ভোগান্তি কমাতে ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করার আশ্বাস সেতু বিভাগের। পাশাপাশি ঈদযাত্রায় যানজট এড়াতে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। বর্ষাকালটা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে আমাদের হবে যদি ওই সময় বৃষ্টি নামে, এবং আমরা ইতোমধ্যে যেসব জায়গাগুলোতে সমস্যা হচ্ছে সেগুলো আমরা মেরামত করতেছি। ঈদে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্নে রাখতে মহাসড়কের 65 কিলোমিটার এলাকার দায়িত্বে থাকবেন 8 শতাধিক পুলিশ। সেই সঙ্গে সড়কের নিরাপত্তা নিশ্চিতে থাকবে বাড়তি টহল। রাস্তার তুলনায় যানবাহনের সংখ্যা থাকে বেশি এবং লোকজন কিন্তু আপনার রাস্তায় দাঁড়ায় থাকে। যখন আপনার বাস দাঁড় করিয়ে প্যাসেঞ্জার তুলে তখনও কিন্তু রাস্তাটা একটু স্লো হয়ে যায়। তো এইসব স্থানে কিন্তু আমাদের পিকেট থাকবে। যমুনার সেতুতে প্রতিদিন অন্তত 18 থেকে 20,000 যানবাহন পারাপার হয়। ঈদ উৎসবে তা 50,000 ছাড়ানোর রেকর্ড রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের মহাকাশ স্যাটেলাইট খাত এখন লাভজনক পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম। এ সময় তিনি আরও বলেন, স্যাটেলাইট সেবা থেকে এখন পর্যন্ত সরকারের মুনাফা হয়েছে 38,35,00,000 টাকা। সোমবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ভবিষ্যতের প্রযুক্তিতে স্যাটেলাইট ও ড্রোনের ব্যবহার শীর্ষক আলোচনায় এসব কথা বলেন মন্ত্রী। তিনি জানান, দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের উদ্যোগ নেওয়া হয়েছে। কাল বৈশাখী ঝড়ের সময় সমুদ্র ও নদীপথে অনেক জেলে দুর্ঘটনার শিকার হন।
এই ধরনের ঝুঁকি কমাতে স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে জেলেদের কাছে দ্রুত আবহাওয়া ও দুর্যোগের তথ্য পৌঁছে দিতে কাজ করছে সরকার, জানান মন্ত্রী। ভূমি রেজিস্ট্রি অফিস ভূমি মন্ত্রণালয়ের অধীনে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সোমবার দুপুরে সচিবালয়ে ভূমি সেবা মেলা উপলক্ষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ভূমি সেবা মেলা উদ্বোধন করবেন। 21 মে পর্যন্ত এই মেলা চলবে। ভূমিমন্ত্রী বলেন, জমির মালিকানা যাতে কৃষকদের হাতেই থাকে, ভূমি ব্যবস্থায় দখলদারিত্ব না থাকে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সরকার। এছাড়া ভূমি অফিসের দুর্নীতি বন্ধেও পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি জানান, ভূমি অফিসের কর্মকর্তাদের যথাসময়ে কাজে উপস্থিত নিশ্চিতে মোবাইল ট্র্যাকিংয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। কার্যালয়ের বাইরে গেলেই কেন্দ্রীয় অফিস থেকে মনিটর করা হবে। ভূমি অফিসের কারো বিরুদ্ধে অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। আমাদের যে এসি ল্যান্ড আমাদের এবং যারা আছে এখানে আমাদের 3টা মন্ত্রণালয় খুবই সরাসরি ইনভলভ, একটা লোকাল গভর্নমেন্ট এবং ল মিনিস্ট্রি। আমরা চাচ্ছি যে আমরা যে খুব দ্রুত আমরা এক ছাতার নিচে আমাদের মন্ত্রণালয়ে নিয়ে আসা এবং জবাবদিহিতা সুনিশ্চিত করা। বিচার বিভাগের স্বাধীনতা বিচারকদের সাহসিকতা, ব্যক্তিত্ব ও দক্ষতার উপর নির্ভর করে বলে মন্তব্য করেছেন সাবেক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। অপরদিকে সুপ্রিম কোর্টের আইনজীবী রাসনা ইমাম বলেছেন, পূর্ণ স্বাধীনতার জন্য বিচার বিভাগকে নির্বাহী বিভাগ ও আইন বিভাগের প্রভাব থেকে মুক্ত রাখতে হবে, দূরে থাকতে হবে আর্থিক দুর্নীতি থেকেও। রাজধানীতে এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। গুড মর্নিং টু এভরিওয়ান। পূর্ণাঙ্গ স্বাধীন বিচার বিভাগের গুরুত্ব নিয়ে ঢাকাস্থ নরওয়ে দূতাবাসের সহায়তায় সকালে রাজধানীতে সেমিনারের আয়োজন করে সংবাদ মাধ্যম ঢাকা ট্রিবিউন। এ সময় অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোর মধ্যে যেগুলো সরকারের জবাবদিহি নিশ্চিত করতে ভূমিকা রাখতে পারত, সেগুলো বাতিল করায় সরকারের সমালোচনা করেন আলোচকেরা। বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতার জন্য এই বিভাগকে রাষ্ট্রের অন্যান্য বিভাগের প্রভাব থেকে মুক্ত রাখার বিকল্প নেই বলে মত দেন সুপ্রিম কোর্টের আইনজীবী রাসনা ইমাম। বিচার বিভাগকে রাষ্ট্রের নির্বাহী শাখা এবং আইনসভা উভয়ের প্রভাব থেকে মুক্ত থাকতে হবে। দ্বিতীয়ত, বিচার বিভাগকে আর্থিক দুর্নীতি থেকেও মুক্ত থাকতে হবে। এবং সবশেষে, যদিও মোটেই কম গুরুত্বপূর্ণ নয়, কর্পোরেট জায়ান্ট, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, ব্যবসায়ী সংগঠন ইত্যাদি বেসরকারি পক্ষের হস্তক্ষেপ থেকেও মুক্ত থাকতে হবে। বিচারপতি মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী বলেন, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার জন্য বিচারকদের সবাইকে একদৃষ্টিতে দেখতে হবে। The best guarantee of justice lies in the personality. ন্যায় বিচারের সর্বোত্তম নিশ্চয়তা নিহিত থাকে সংশ্লিষ্ট বিচারকের ব্যক্তিত্ব, দক্ষতা এবং সাহসিকতার মধ্যে। সাহসিকতা বিচারকের ব্যক্তিত্বের একটি অবিচ্ছেদ্য অংশ। প্রয়াত প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মুর্শেদের ভাষায়, বিচারিক স্বেচ্ছাচারিতার চেয়ে ভয়াবহ কোনো অত্যাচার নেই এবং বিচার বিভাগের পরাধীনতার চেয়ে বড় কোনো দুর্ভাগ্য নেই। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও ব্যবসায়ী মহলের যে কোনো অনাকাঙ্ক্ষিত প্রভাব থেকে মুক্ত না রাখতে পারলে সম্পূর্ণ স্বাধীন বিচার বিভাগ অধরাই থেকে যাবে বলে মত দেন আলোচকেরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাতক্ষীরার উপকূলীয় এলাকার লবণাক্ত জমিতে 7 বছরে 5 গুণ বেড়েছে ধানের আবাদ। এর মাধ্যমে ঘুরে দাঁড়িয়েছেন এই জনপদের হাজারো কৃষক। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পাশাপাশি বেড়েছে কর্মসংস্থান। কৃষি বিভাগ বলছে, মোট আবাদি জমির পরিমাণও লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে এবার। 2009 সালের 25 মে আইলার তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় সাতক্ষীরার উপকূলীয় এলাকা। এরপর লবণাক্ততা বেড়ে যাওয়ায় 3 উপজেলার বিস্তীর্ণ এলাকায় ধান চাষে বিপাকে পড়েন কৃষক। ধীরে ধীরে লবণ সহিষ্ণু জাতের ধানের চাষ শুরু করেন স্থানীয়রা। এর মাধ্যমে ঘুরে দাঁড়াতে শুরু করেন উপকূলীয় জনপদের বাসিন্দারা। 2019 সালে মাত্র 4000 হেক্টর জমিতে ধান আবাদ হলেও গত 7 বছরে তা বেড়েছে 5 গুণ। মানে আগে যেখানে আপনার ধান হইতো আপনার বিঘেতে 8 বস্তা 10 বস্তা,
এখন সেখানে ধান হচ্ছে আপনার 15 থেকে 16 বস্তা, আরও বেশি হচ্ছে। কৃষি কাজ করা শুরু করেছি, কিছু কিছু জায়গায় ধান হচ্ছে কিন্তু লবণ পানির কারণে আমাদের ক্ষতি হচ্ছে। বেরাক 17, রড মিনিগেট এসব ধানগুলো চাষ করতেছি। এসব ধানগুলো চাষ করলে বিঘা বইতে আপনার প্রায় 15 থেকে 16-17 মণ ধান হচ্ছে। কৃষি বিভাগ বলছে এবার উপকূলীয় এলাকাটিতে মোট জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। মূলত লবণ সহিষ্ণু 4টি জাতের ধানের আবাদ ভালো হচ্ছে। বৃধান 67, বৃধান 97, বৃধান 99 এবং বিনাধান 10। বিনাধান 10 সবচাইতে এই 4টি জাতের মধ্যে বেশি লবণ সহিষ্ণু। হাইব্রিড এবং আমাদের যে ইনব্রিড যে 4টি জাতের নাম বললাম, এগুলা দিয়ে আমরা এই 20,000 হেক্টরকে কভার করেছি। এবছর জেলায় 82,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে লবণ সহিষ্ণু জাতের ধান হয়েছে 20,000 হেক্টর জমিতে, আর মোট ধান উৎপাদন লক্ষ্যমাত্রা 4,20,000 টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।